ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। ভাইয়া কী করছেন? আমি আপনাকে কেন বিয়ে করব? ছেড়ে দিন আমায়। আমি কবুল বলবো না, বিয়ে করব না আমি। আপনার তো ইভা আপুর সাথে বিয়ে হবে। আপু সেজেছিল আপনার জন্য। আপনি এখানে কি করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়, আমি বাড়ি যাব। কম্পিত এক ষোড়শী কন্যার গলা। নিজেকে ছাড়াতে ছটফট করছে সেই ষোড়শী কন্যা, তবুও ছাড়তে পারছে না নিজেকে। মেয়েটার নরম হাত দুটো শক্ত করে চেয়ারের হাতলের সাথে এঁটে বেঁধে রাখা, পা দুটো একইভাবে চেয়ারের সাথে শক্ত করে বাঁধা। ভয়ের তোপে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে মেয়েটার দুধে আলতা মুখশ্রী। নাকের ডগায় মৃদুমন্দ ঘাম জমেছে, লালচে বর্ণ ধারণ করেছে নাকের ডগার সাথে সাথে নেত্রপল্লব। ভয়ে বুক থুকপুক করছে মেয়েটার। এতক্ষণ ভয় লাগেনি, এখন সব রাজ্যের ভয় ঘিরে ধরেছে ছোট্ট হৃদয়ে। সামনের চেয়ারের সামনের দিকে ঝুঁকে বসে আছে 23 বছর বয়সী জুটফিক কবির রৌদ্র। কবির পরিবারের ছোট ছেলে, রকচটা স্বভাবের বেপরোয়া ছন্নছাড়া বদমেজাজি রুক্ষ একটা ছেলে, যার সাথে কারোর পরোয়া নেই। সে এই মেয়েটার আর কি পরোয়া করবে? হাতে হুইস্কির বোতল ওর। পরপর অনেকগুলো বোতল খালি করেছে লাস্ট 2 ঘন্টা ধরে। মেয়েটার ভয়ার্থ চিৎকার বিরক্ত হয়ে নেশালো কণ্ঠে বজ্র ধমক দিয়ে ওঠে রৌদ্র। চুপ, একদম চুপ। আমার ওপর উঁচু স্বর পছন্দ নয়। চুপচাপ যা বলছি তাই করবি, তাহলেই ছেড়ে দিব। এই সাদা ভাল্লুকটা তোকে যা বলতে বলছে তাই বল, ঝটপট বল ফাস্ট। শেষের কথাটা কণ্ঠ চেপে দিতে পিষে বলল। ভয়ে শুষ্ক ঢোক গিলল সামনের জুব্বা পরিহিত দাড়িওয়ালা মৌলভী লোকটা। চোখে মুখে তার বীভৎস আতঙ্ক, কপালের তারও ঘাম জমেছে, গলা শুকিয়ে আসছে এই ছেলের রুদ্র ভাবমূর্তি দেখে। তিনি ঢোক গিলে কপালের ঘাম মুছলেন, মাথার টুপিটা খুলে পকেটে ঢোকালেন। কম্পিত হাতের কলমটা কাগজে বসিয়ে থেমে থেমে আবার বললেন গুটিয়ে যাওয়া মেয়েটার উদ্দেশ্যে, তো তোমার নামটা আরেকবার বলো মা, বানান করে বলবে কেমন? বানান ভুল হলে বিয়ে হবে না। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল এবার, হাত পা ছোড়াছুড়ি করার চেষ্টা করে চেঁচিয়ে উঠল, বলবো না, আমি কিছুতেই বলবো না, বিয়ে করব না, ছেড়ে দিন আমায়। আমার ব্যথা লাগছে হাতে, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমার দাদুমণি। হাতের হুইস্কির বোতলটা নোংরা ধুলোবালি জমা মেঝেতে ছুঁড়ে মারল রৌদ্র। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল কাচের টুকরো। চমকে সিটিয়ে গেল মেয়েটা। শ্বাস আটকে নিয়ে চুপ হয়ে গেল, ধক করে ওঠে। রৌদ্রের হুঙ্কার ছুড়ল, শাট আপ রাবিশ। যদি আর একটাবার এইসব ফ্যাসফ্যাস করিস না তাহলে মুখ ভেঙে দিব তোর। তোকে তুলে এনেছি আমি এত সহজে ছাড়ার জন্য নয়। আগে আমার কাজ হবে, তারপর ছাড়বো তোকে। তোকে ছাড়বো তবে কবির পরিবারে নিয়ে গিয়ে। বউ হবি তুই কবির পরিবারের। জুটভিক কবির পরিবার, রৌদ্রর বউ, বুঝলি? কবির পরিবারের বেপরোয়া ছেলের বউ হবি তুই। এই বেপরোয়া ছেলেকে নাকি কেউ বিয়ে করবে না বলেছে আমার বাপ, তাই তো ওই রাস্কেলটাকে ভেগেছে। বাস্টার্ড গার্ল, ওকে তো পরে দেখে নেব। ছাড়বো না আমি ওকে, আর এখন তোকে ছাড়বো না। চুপচাপ বল, বল নাম কি তোর? মেয়েটা চুপসে গেছে। কান্না চেপে রাখতে পেরে হিসকি উঠল ছোট্ট মেয়েটা, ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মৌলভী লোকটা ফের নরম চরম ভয়ে ভয়ে কণ্ঠে বলে শুধালেন, বলো মা, নামটা বলো, নয়তো তোমার সাথে সাথে এই ছেলে আমাকেও ছাড়বে না। ভয়ার্ত মেয়েটার ঠোঁট উল্টে ছলছল চোখে তাকায়। মৌলভী লোকটার চোখেও অসহায়ত্ব। তাকে তুলে আনা হয়েছে এখানে, ভয় দেখিয়ে জোরপূর্বক এখানে বিয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। রৌদ্রের 2 বন্ধু রোহান আর সৌভিক রৌদ্রের কথায় এনাকে এখানে তুলে এনেছে। মাগরিব পর মসজিদ থেকে সবে বেরিয়েছিলেন তিনি, অমনি দুটোই পাচাকুলে করে এনে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে এখানে। প্রাণ ভয়ে ভীত তিনি। রৌদ্রের অবস্থা দেখে আরও বেশি কুঁকড়ে গেছেন।
এসে থেকেই মেয়েটাকে চেঁচিয়ে গলা ফাটাচ্ছেন দেখছেন। হাত পা বাঁধা অবস্থায় আছে ছোট্ট মেয়েটা। মেয়েটাকে দেখেই বয়স আন্দাজ করা যায়। ফুটফুটে সুন্দর চেহারার গড়ন, যে গড়নে আতঙ্ক স্পষ্ট। মায়া লাগে মৌলভী লোকটার। তিনি তার হাত বাঁধা তার হাত বাঁধা উচ্চ বাঁধনে কিছু করার নেই। রোজও ক্ষিপ্ত অবস্থায় দেখে গলা শুকিয়ে আসছে। নেশার ঘরে টলছে রোজও। চোখ বিভৎস লাল, ভেজা বোধ হয়, চুয়াল শক্ত, মাত্রা অতিরিক্ত। শ্যামলা চেহারার আরও বেশি তামাটে হয়ে গেছে। ক্ষোভের দরুন ফুলে উঠেছে কপালের শিরা উপশিরা। পাশ থেকে আরও একটা হুইস্কির বোতল তুলে নিল রৌদ্র। ছিপি খুলে চুমুক বসালো বোতলের মুখে। তপ্ত চোখে নিবে আসছে। বহুত নেশা করেছে আজ। বেহিসেবি অ্যালকোহল পেটে পড়লে নেশা হওয়ারই কথা। বরবেশে রৌদ্রর শরীরে আজ তার বিয়ে ছিল। পরের চুমুকে ঢকঢকে অর্ধ বোতল খালি করল সে। এক মুহূর্ত অপেক্ষা হলো না। চেয়ারের হাতলে শক্ত বাড়ি মেরে ভাঙল কাচের বোতলটা। ভয়ে আতকে চোখ মুখ খিচে উঠল ষোড়শী কন্যা। এক টুকরো কাঁচ ছুটে গিয়ে গেড়ে বসলো কপালের পাশে ডান ভ্রুর উপর। নিমিষে ফিকনি দিয়ে রক্ত গড়িয়ে বেরোলো। সূচক আর্তনাতে বাঁধা হাত দিয়ে খিচে কুকিয়ে উঠল মেয়েটা। রোজ ভ্রুক্ষেপে দেখল না তা। তেড়ে গিয়ে ভাঙা কাচের বোতলটা চেপে ধরল মৌলভী লোকটার গলার নিকট। অন্য হাতে ঘাড় চেপে ধরল লোকটার। তরতর করে কেঁপে উঠলেন লোকটা। দাঁত খিচে হুঙ্কার ছুড়লে রৌদ্র বলল, এই নাম বল, কি নাম তোর? যদি না বলিস তাহলে এই বুড়োটাকে মেরে দিব আমি, আর তারপর তোকে। যদি কাজে না আসিস তাহলে রেখে কি করব তোকে? আর এই উইটনেস, একে রেখেই বা কী করব? রোহান, কিল হিম। লোকটাকে ছুঁড়ে মারল রোজ। অতঃপর মাথা চেপে ধরল নিজের। ভয়ে আতঙ্কে ছোট্ট মেয়েটা ঝুঁকড়ে উঠল ব্যথা নিয়ে। না, কিচ্ছু করবেন না ওদের। আমি নাম বলছি, যা বলবেন তাই করছে, তবুও ছেড়ে দিন। ফিচে খাসলো রোজ। মৌলভী লোকটা সৌভিক তুলে বসালো। বড় বড় শ্বাস ফেললেন লোকটা। মেয়েটা থামলো, কেঁপে কেঁপে বলল, এরপরে আমাকে ছেড়ে দিবেন তো? বাড়ি যাব আমি। রৌদ্রের শরীর দুলে উঠল। দেব। আশ্বাস পেয়ে মেয়েটা মিনমিন করে গলায় বলে নামটা উচ্চারণ করলো। আমার নাম মেঘা। পুরো নাম বল। ইভারা তাসনিম মেঘা। মৌলভী কম্পিত হাতে কাঁপতে কাঁপতে কাগজে বিবাহ পত্র লিখলেন। রৌদ্র ঘাড় ডলছে বারবার। চোখ নিভে আসছে। সব তালগোল পাকিয়ে যাচ্ছে নেশার প্রভাব বিস্তার হতেই। রোহান একবার আর চোখে তাকালো সৌভিকের দিকে। রৌদ্র আজ প্রচুর অ্যালকোহল খেয়েছে। ওরা বারণ করতেও সাহস পায়নি, কারণ আজ এখানে যা হচ্ছে সবটার পেছনে ওরাই দায়ী। ওদের দেওয়া তাড়ানোর জন্য রৌদ্র বেপরোয়াপানা বেড়েছে আজ। এই পুচকে মেয়েটাকে তুলে এনে বিয়ের জন্য ফোর্স করতে রুডভিক কবির রৌদ্র। সবটাই সৌভিক আর রোহানের দেওয়া উটকো ডিয়ারের ফল। এসব পরিস্থিতি বিগড়ে গেছে, আর সামলানো সম্ভব নয়। রৌদ্রকে থামানো সম্ভব নয় এই মুহূর্তে। থামানো গেলে এই অবধি জল গড়াতো না। ভ্রু উচালো সৌভিক। নেশারটা সামলাতে না পেরে পেছনের দিকে পিছিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল রোজ। অমনি ধক করে উঠে ছুটে গেল দুই বন্ধু। রোহান বিচলিত হয়ে বলল, রুডি ব্রো, আর ইউ ওকে? রুদ্র ঝটকা মেরে দূরে সরালো রোহানকে। ডোন্ট টাচ মি, দূরে সর। ওই সাদা বেয়ারটাকে ফার্স্ট হাত চালাতে বল। সময় নেই আমার হাতে। মৌলভী কেঁপে কেঁপে দ্রুত হাত চালালেন। মেঘা কাঁপছে তিরতির করে। কপালের কাছটায় চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে। চোখে ঝাপসা দেখছেন মেয়েটা। রৌদ্রকে এই মুহূর্তে খ্যাপাটে কোনো পাগলের থেকে কম কিছু লাগছে না। মেঘা কোথায় ওকে ভালোভাবে ভাব জমাতে গেল, আর এই উগ্র লোকটা এখানে তুলে আনলো ওকে। ঠোঁট কামড়ে ফিকরে ফিকরে উঠছে মেঘা। হাত বাঁধা কসলাচ্ছে। মৌলভী লোকটা একটু থেমে বললেন, কাবিননামায় দেনমোহরের উল্লেখ করতে হয়। কত উল্লেখ করব বাবা? রৌদ্র বুঝলো না নেশার ঘোরে। অস্পষ্ট বলল, দেনমোহর কি? এটা স্ত্রীর সম্মানসূচক অধিকার। বিয়েতে দেনমোহর দিতে হয়। কত দিতে হয়? সামর্থ্য অনুযায়ী দিতে হয়। মদ গিলার টাকা পাই না, আবার সামর্থ্য।
বলেই শেরওয়ানির পকেটে হাত ঢোকালো। পকেট ফাঁকা, কিছুই নেই ওর কাছে। দুলতে দুলতে মাথা ঝাঁকালো রোজও। সামনে সামনে পকেটের পাশে একটা ফ্লাওয়ার পিন লাগানো, স্বর্ণের তা। ছেলেদের স্বর্ণ পড়তে নেই, রোজের মা এটা শেরওয়ানিতে লাগিয়ে দিয়েছেন, তাই রোজও হ্যাচকাটানে সেটা খুললো, বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে দিন। শেষমেশ দুজনের সাক্ষ্য নিয়ে কাগজের কলমে কাবিননামায় বিয়ের স্বাক্ষরিত হলো। দুটো সাইন হওয়ার পর মৌলভী লোকটা প্রাণ ভয়ে পালালেন সবটা শেষ করে। রৌদ্র ইশারা করতেই মেঘার হাতের বাঁধন খুলে দিল সৌভিক। অমনি প্রাণ ফিরে পেল মেঘা, উঠে দাঁড়ালো। রৌদ্রকে নিজের দিকে টলতে টলতে এগোতে দেখে কয়েক কদম পেছনে পেছালো মেয়েটা। ছাড়া পেয়ে এবার কয়েক ধাপ পিছিয়ে পথ ফাঁকা পেয়ে দ্রুত পিছু ফিরে ছুটতে উদ্যত হলো ষোড়শীকন্যা। অমনি হেঁচকে টান পড়ল মাথার লম্বা হাঁটু সমান বেনুনিটায়। থমকে গেল ছটফটে উদ্ধত পাঁচুগোল। ব্যথায় কুকড়ে উঠল মেঘা। বেনুনিটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে ঝটকা মেরে মেঘার ছোট্ট দেহটাকে টান মেরে এনে ফেলল নিজের বুকের ওপর। ছোট্ট ষোড়শীকন্যার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। চোখমুখি খিচে হাত ছুঁড়ে কুকিয়ে উঠল মেঘা। রোজও নিভু চোখে মেয়েটার ব্যথাতুর মুখ পানে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলে হিসিয়ে, কোথায় পালাচ্ছিস স্টুপিড গার্ল? ভাইয়া ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বাড়িতে যেতে দিবেন, দেব তো? তবে সেটা কবির ম্যানশনে। যখন আমার সাথে যাবি তুই, আমার সাথে চল। আমার বাড়িতে আমাকে বাঁধার জন্য বড় প্রয়োজন হয়েছিস তুই আমার বউ। এই তো তুই আমাকে বিয়ে করলি, এবার চল আমার বাপকে গিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দিই, দেখাই তার রিকলেস ছেলেকে কেউ একজন বিয়ে করেছে। একটা ভেগেছে তো কি হয়েছে, আর একটা তো জুটেছে। তুই জুটেছিস, নিজে এসেছিস আমার কাছে, আর ছাড়ছি না তোকে। লেটস গো ওয়াইফি। চুলের মুঠি ছেড়ে হাত ধরে টানতে গেলে ঝাড়া মেরে রৌদ্রের হাত ছাড়ল মেঘা। সর্বশক্তি দিয়ে গলা চিরে চিৎকার করলো এ পর্যায়ে, ইউ বিস্ট, যাব না আমি আপনার সাথে। আপনি খুব খারাপ, আমি বাড়ি যাব। আমার দাদুমণি অসুস্থ, চিন্তা করবে আমার জন্য, যেতে দিন আমায়। রৌদ্র তেতে উঠল, ঘাড় ডোলে আবারও। ঘাড় বাঁকিয়ে এবার চেপে ধরল মেয়েটার নরম চোয়াল। রিজেকশন আমাকে? আই হেট রিজেকশন। চোয়াল ছাড়াতেই মেঘা কিরমিরিয়ে ওঠে ক্ষোভের বসে। এতক্ষণ তৈরি করে জমানো ভয় এক ঝটকায় উপড়ে ফেলে, খিচে ফেলে চোখ মুখ। ঝাপসা চোখে জ্বলন্ত আগুনের ঝিলিক বয়ে যায়। রোজের লম্বাটে চেহারার তুলনায় ওর ছোট্ট চেহারাখানা নগণ্য। মেঘা শূন্য মস্তিষ্কে দুহাতে শেরওয়ানির কলার টেনে ধরল রৌদ্রের। বৃদ্ধা আঙুলে ভর করে শরীর উজিয়ে আকস্মিক দাঁত চেপে ধরল রৌদ্রের গলার নিকট। দাঁত বসিয়ে সর্বশক্তি নিয়োগ দিল সেখানটায়। নেশায় টাল রৌদ্রর চোখ খিঁচল, কপালের শিরা উপশিরা ফুলে উঠল দপ করে। রোহানার সৌভিক ছুটে আসতে গেলে হাত উঁচিয়ে বাধা দিল রৌদ্র। নিজেই কিরমিরিয়ে ঝটকা মেরে ছিটকে ফেললো মেয়েটাকে। দু কদম পেছাতেই সৌভিক সামলে নিল মেঘাকে। রৌদ্র গলায় হাত বসায়, চিনচিন করে ওঠে খণ্ডদেশ। তরতর করে ক্ষুদ্রতার বাড়ের রৌদ্রের তেড়ে গিয়ে কিছু একটা না ভেবেই সজোরে এক থাপ্পড় বসায় মেঘার গালে। মাথা চড়কে ওঠে মেঘার, চক্কর দিয়ে ওঠে আশপাশ। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে আগেই ওর গলা চেপে ধরল রৌদ্র। খড়খড়ে শক্ত হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল চিকন মেয়েলি গ্রীবা। দাঁত খিচুনি দিয়ে উঠল, স্পর্ধা দেখা সামায়? এইটুকু একটা মেয়ে আমাকে আঘাত করিস? মুহূর্তেই শ্বাসরোধ হয়ে আসলো মেঘার। রৌদ্রকে রোধের চেষ্টা করে বিফল হলো। চোখ উল্টে আসলো মুখশ্রী বিবর্ণ হয়ে। ফর্সা ধবধবে চেহারায় রক্তিম বর্ণ ধারণ করলো। এবার বাড়াবাড়ি মাত্রা বেড়েছে। সৌভিক আর রোহান থামালো রৌদ্রকে, টেনে টুনে ওকে দূরে সরালো মেঘার থেকে। সব রাগ ক্ষুদ্রতা ওই মেয়েটার ওপর নিংড়ে ছাড়ছে রৌদ্র। মেঘা কাঁপছে, ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হিসিয়ে উঠল রৌদ্র, আবার তেড়ে আসতে চাইল।
ওকে ধরে বেঁধে আটকালো সৌভিক। আরে ভাই, পাগল হয়ে গেছিস তুই? অনেক হয়েছে। ওই মেয়েটার ওপর উঠে পড়ে লেগেছিস কেন তুই? অন্যের ঘরের মেয়ে, চিনিস না জানিস না, ফোর্স করে যা করেছিস এনাফ হয়েছে। রাগের মাথায় ভুলভাল কিছু করতে চাস না। এক্ষুনি যদি কিছু হয়ে যেত ওর। মেঘার শরীর অবশ হয়ে গেছে। থাপ্পড়ের 5 আঙুল স্পষ্ট দাগ পড়েছে ফর্সা গালে। উন্মুক্ত গলায় কালচে আঙুলের ছাপ। উল্টানো চোখজোড়া স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ওর। রুদ্ধশ্বাস জোরালো হয়ে আসে। বুকে আটকায় নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখার মাঝেই টলে পড়ল মেয়েটা। লুটিয়ে পড়ল সৌভিকের হাতে ছড়িয়ে। লুটিয়ে পড়ে সম্পূর্ণ জ্ঞান খোয়ানোর আগে বিড়বিড় করল, ভাইয়া। রাত 10টা। বিলাসবহুল কবির মেনশন। পুরো বাড়ি নানান ফেরি লাইটের আলোয় চকচক করছিল সন্ধ্যা পর্যন্ত। বউ বরণ ছিল যে আজ, এখন ধপ করে নিভে গেছে সব আলো। অন্ধকার নেমে আসছে অফ হোয়াইট রঙের দেয়ালগুলোতে। বাড়ির ভেতরটা গুমট। ক্রুদ্ধতার স্তব্ধতার রেশ পুরো বাড়িতে। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছেন বাড়ির সকলে। তোফায়েল কবির, তৌসিফ কবির, 2 ভাই পাশাপাশি মুখ ভার করে বসে। মুখ বিভৎস নিরেট উভয়ের। ক্ষুব্ধতায় স্পষ্ট তোফায়েল কবিরের চেহারা। মাথায় আগুন জ্বলছে এখনো। রুবিনা কবির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর পেছনে। মুখ খোলার মতো ক্ষীণ সাহসটুকু কুলাচ্ছে না এই ভদ্রমহিলার। তোফায়েল কবির বারবার গম্ভীর তপ্ত মেজাজি। রাগেন না তেমন, তবে রেগে গেলে সহজে দমেন না। সিঁড়ির নিচে বড় একটা লাকেজ। রুবিনা কবির সেটার দিকে এক পলক তাকালেন, দৃষ্টি ফিরিয়ে সাহস ঝুঁকিয়ে নিফুসরে মুখ খুললেন ধৈর্য হারিয়ে। শুনুন না, দেখুন, একটু মাথা ঠান্ডা করুন। এভাবে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। শান্ত হন আগে। ছেলেটার খোঁজ দিন একটু। রাগের মাথায় ও নিজে বেরিয়ে গেছে। যদি ভুলভাল কিছু, চুপ করো। কচি খোকা নয় তোমার ছেলে। ভুলভাল করার মতো কি করবে পেট পুড়ে নেশা করা ছাড়া? আর তুমি শান্ত হতে বলছো আমায়? শান্ত হব? আর কত? অনেক হয়েছে। অনেক সহ্য করেছি বেপরোয়া ছেলের বেপরোয়াপনা। আমাদের স্ট্যাটাস, মান সম্মান সব খোয়া গেছে তোমার ওই ছেলের জন্য। যেটুকু বাকি ছিল আজ সেটুকু জলে ভাসিয়ে দিয়েছে ওই ছেলে। বাড়িতে তো আরও 2টো ছেলে আছে, তারা তো ওর বড়। তারা তো অমন হয়নি। ও কেন বিপথে পা বাড়ালো? আজ সব কিছুর লিমিট ক্রস করে গেছে। আজ আর ছাড় পাবে না ও। 2 ভাইয়ের মধ্যে তোফায়েল কবির ছোট। বড় ভাই তৌসিফ কবির। তিনি ছোট ভাইয়ের তুলনায় যথেষ্ট ঠান্ডা। তোফায়েল কবির রাগচোটা একটু। তৌসিফ কবিরের ভাইয়ের রাগ বুঝে ঠান্ডা স্বরে বললেন, হয়েছে, এবার একটু শান্ত হ। রৌদ্র কেমন সেটা কারোর অজানা না। আর আজ যা হয়েছে তাতে রৌদ্রের এমনটা করা আমাদের কাছে অস্বাভাবিক হলেও ওর কাছে অস্বাভাবিক নয়। বিয়ে বাড়িতে অমন অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটেছে, এতে ইভার কাণ্ড যথেষ্ট দায়ী। ও না পালালে এর কিছুই হতো না। বিয়ের সিদ্ধান্তটা তো আগে থেকেই নেওয়া হয়েছিল। এবার মতামত নেওয়া হয়েছিল। ওকে তো জোর করা হয় নাই বিয়েতে। তাহলে এমন উপস্থিত সময়ে বিয়ে ছেড়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার মানে কি? শুরুতেই বাধা সামলে এমন কিছুই হতো না এখন। হতো না বলছো ভাইজান? তখন শুরুতেই বাদ সাধলে আরও বেশি অঘটন ঘটিয়ে বসতো ওই ছেলে। না জানি তখন কি করতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার জন্য? ওর জন্যই তো। ও নিজেই তো পাগল হয়ে গেছিল ইভাকে বিয়ে করতে। ভাইয়ের খুঁজো মুখশ্রী দেখে চোখ সরিয়ে রুবিনা কবিরের দিকে তাকালেন তৌসিফ কবির। শান্তস্বরে প্রশ্ন করলেন, আদ্র কোথায়? ঘরে, ওকে ডাকো। রোজের একটা খোঁজ নিতে বলো এখন। তার কথার মাঝে সদর দরজার দিকে আগমন ঘটল এবাড়ির ছোট ছেলে রুদ্ভিক কবির রোজের। নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলো পায়ে টলতে টলতে ভেতরে ঢুকল সে। সাথে সৌভিক আর রোহান। সৌভিকের কোলে জ্ঞানহীন একখানা রমণী। ড্রয়িং রুমের সবাই চকিতেও তাকালো দরজার দিকে। রোজও ভেতরে পা রেখেই চেঁচিয়ে ডাকলো নেশার টানে, তোফায়েল কবির, কোথায় আপনি? দেখে যান। এসেছে আপনার বেপরোয়া ছেলে, দেখে যান। সে একা আসেনি, বউ নিয়ে এসেছে। রুবিনা কবির ছেলের টালমাটাল অবস্থা দেখে ছুটে গেলেন। রৌদ্র বাবা, এসেছিস তুই? এ কি অবস্থা করেছিস নিজের?
মম, আমার এই অবস্থা আজ প্রথম দেখছো নাকি? ডাকো তোমার স্বামীকে, তিনি দেখুক এসে আমি বিয়ে করেছি, বউ এনেছি। আমাকে নাকি কেউ বিয়ে করবে না? এই দেখো, এই মেয়েটা বিয়ে করেছে আমায়। কোথায় তোমার স্বামী? বলতে বলতে তোফায়েল কবিরের দিকে চোখ ফেলল রৌদ্র। হাসলো, মাকে ছাড়িয়ে 2 কদম এগিয়ে বলল, এই তো, এই যে মিস্টার তোফায়েল কবির, আপনার বৌমা এসেছে, এবারই ছোট বউ এসেছে, ওয়েলকাম করুন ওকে। এবার সবাই তাকালো শফিকের কোলের নেতিয়ে পড়া মেয়েটার দিকে। অমনি বৃহৎ হয়ে আসলো সবার চাহনি। উঠে দাঁড়ালো 2 ভাই। তরতর মেজাজে আরও বেশি বিগড়ে গেল তোফায়েল কবিরের। উচ্চস্বরে ধমকে উঠলেন তিনি, অসভ্য ছেলে, মদ খেয়ে মাতলামো করছো বাপের সামনে? কে এই মেয়েটা? কাকে তুলে এনেছো তুমি? ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার বউ। তুলে আনিনি, বিয়ে করে এনেছি ওকে। বাজ পড়ল কবির পরিবারের বেপরোয়া ছেলের কথায়। বাড়ির অন্য 2 ছেলে আদ্র আর শুভ্র নিচে নামলো সিঁড়ি বেয়ে। চমকে শফিকের কোলের মেয়েটার দিকে তাকালো সকলে। দাঁত খিঁচুনি দিলেন তোফায়েল কবির। হাত মুঠো করে রাগ সংবরণ করলেন। তৌসিফ কবির বললেন খানিক রাগ প্রকাশ করে, রোজও এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নেশার ঘরে ভুলভাল বকছো? কে এই মেয়েটা? ভুলভাল বকছি না সবাই, বাবাই। নেশার ঘরে নেই আমি, নেশা হয় না আমার। আমি বিয়ে করেছি, ও আমার বউ। মুখ খিচে তেড়ে এলেন তোফায়েল কবির। এই ছেলে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে বারংবার। কোথা থেকে কোন মেয়েকে নিয়ে এই অবস্থায় নিয়ে এসেছে কে জানে। স্বামীকে তেড়ে আসতে দেখে ছেলের সামনে দাঁড়ালেন, আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালেন রুবিনা কবির। কি হয়েছেটা কি? শান্ত হন, আগে বলুন ওর কথা। সরে দাঁড়াও মম। কি করবেন উনি আমার? মারবেন? মেরেছেন তো, সবার সামনে থাপ্পড় মেরেছেন আমায়। রুদ্রিক কবির রোজের গায়ে হাত তুলেছেন ইনি। আর কি বাকি আছে করার? চুপ বেয়াদব ছেলে। রুবিনা, তোমার ছেলেকে আমার ধৈর্যের পরীক্ষা নিতে বারণ করো। ওর নেশা ছোটাবো আমি। বলতে বলো কে এই মেয়েটা? কার মেয়েকে এই অবস্থায় তুলে এনেছে ও? রোজও কেবলই গা দুলিয়ে হাসলো। আদ্র ঠোঁট ভিজিয়ে এগিয়ে এলো, ভাইকে টেনে ধরে নিজের দিকে। রোজও আর আদ্র 2 ভাই, যমজ আদ্র, পুরো নাম আদ্রিয়ান কবির আদ্র। 23 সেকেন্ডের বড় ওরা একজন আরেকজনের থেকে। এক মায়ের গর্ভে একই সাথে জন্মালেও 2 ভাই সম্পূর্ণ ভিন্ন, একে অপরের বিপরীত। আদ্র যথেষ্ট শান্ত স্বভাবের, আর রোজও অশান্ত নির্ভীক। চেহারা তো বিন্দুমাত্র সাদৃশ্য ওদের। আদ্র রোজকে টেনে বলল, রুডি, সিরিয়াস মোমেন্টে হেয়ালি করবি না একদম। আজ যা ঘটিয়েছিস তাতে আব্বু এমনিতেই রেগে আছে। আর রাগাস না আব্বুকে, প্লিজ বি সিরিয়াস। কে ও? ওর এই অবস্থা কেন? ওকে মেরেছি, স্টুপিড একটা। থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। 1 থাপ্পড়েই জ্ঞান হারিয়েছে। এই নাকি ও রুদ্রিক কবির রোজের বউ? হ্যাঁ। আদ্র, তোমার ভাইকে দূরে সরাও আমার চোখের সামনে থেকে। আমি কিন্তু আবার ওর গায়ে হাত তুলতে বসবো। কন্ট্রোললেস হতে বাধ্য করো না আমায়। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। এ বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। এমন উচ্ছৃঙ্খল ছেলের জন্য জায়গা নেই আমার বাড়িতে। বাপের কথায় গলা টিপে বলল রৌদ্র। উচ্ছৃঙ্খল? আমি উচ্ছৃঙ্খল? এই উচ্ছৃঙ্খল ছেলেকেই তো শৃঙ্খলে আনতে চেয়েছিলেন, বিয়ে দিতে চেয়েছিলেন, বউ এনে আমাকে ঘরে বাঁধতে চেয়েছিলেন। এ নিন বউ, আপনার উচ্ছৃঙ্খল ছেলের বউ। বিয়ে করেছি আমি ওকে, জোর করে বিয়ে করেছি। শুনে রাখুন, ওকে বিয়ে করেছি আমি। তোফায়েল কবিরের সংযত হওয়ার শক্তি কমে আসে। শফিকের দিকে রগরগে দৃষ্টিপাত করেন তিনি। এরাই তো এই রুক্ষ ছেলের সঙ্গের সাথে। তোফায়েল কবিরের অমন দৃষ্টিতে ঝট করে চোখ নামায় শফিক। গলা ভিজিয়ে মিনমিনে করে বলে প্রশ্ন করার আগেই, রোদ্র যা বলছে একদম ঠিক বলছে আঙ্কেল। ও এই মেয়েটাকে বিয়ে করেছে। ফোঁস করে উঠছেন তোফায়েল কবির। মুহূর্ত বিলম্ব না করে আর সিঁড়ির নিচ থেকে লাকেজটা টেনে নিয়ে আসলেন গটগট পায়ে। প্রথমত সেটা ছুঁড়ে মারলেন সদর দরজার বাইরে, অতঃপর নেশাখোর ছেলের দিকে এগিয়ে আসলেন। রুবিনা কবির আর আদ্রকে উপেক্ষা করে কলার ধরে হিড়হিড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলেন রৌদ্রকে। নেশার ভারে রৌদ্রের শক্তি দুর্বল হয়ে এসেছে, শরীরে সায় নেই বিন্দুমাত্র। কেউ বাধা প্রয়োগের আগেই ছেলেকে বাড়ির বাইরে ছুঁড়ে মারলেন তিনি। গজগজিয়ে উঠল রৌদ্র।
আম্পুর ওপর উদ্ধত হওয়ার ক্ষমতা থাকলেও সেই মানসিকতা নেই ওর। পারল না উদ্ধত হতে, পিছিয়ে গেল হাত মুছো করে। হুঙ্কার ছাড়লেন তোফায়েল কবির, আজ থেকে এবারের দরজা পুরোপুরি বন্ধ তোমার জন্য, বেরিয়ে যাও। এমন ছেলের কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুটো সন্তানের বাবা আমি। আমার আর কোনো সন্তান নেই, আর কোনো সন্তান ছিলও না, এটা ভুলে যাব আমি। আমার কাছে আজ থেকে মৃত তুমি। ক্ষোভের বশবর্তী হয়ে মুখে যা আসলো তাই বলে ফেললেন তিনি। রোজো নির্বিকার। রবিনা কবির মুখে হাত দিয়ে চেঁচিয়ে উঠলেন, কী সব বলছেন আপনি? চুপ করো তুমি। আমাকে রুখতে আসবে না আজকেও। যদি আসো তাহলে আরও কঠিন ডিসিশন নিতে বাধ্য হব আমি। হয় আজ এই বদমাইশ ছেলে এ বাড়ি থেকে বেরোবে, নয়তো আমি। বলেই গজগজ করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন তিনি। আর কাউকে কিচ্ছু বলার সুযোগ দিলেন না। উনি রেগে আছেন, রাগ কমলে সবটা ভুলে যাবেন। তৌফিক কবির শান্ত মস্তিষ্কে ধীরে শ্বাস ফেললেন, বললেন, রৌদ্র ভিতরে এসো। রৌদ্র শুনল না, ঝাড়া কণ্ঠে বলল, সৌফিক, ওই ডাস্টবিনটাকে ছুঁড়ে মার ওদের মুখে। ওরা থাকুক এদের ছেলের বউকে নিয়ে। ছেলে নেই আর থাকবেও না, চলে আয়। আজ থেকে আমি মৃত সবার কাছে। এই বাড়ির ছোট ছেলে মৃত, এই বাড়িতে আর ফিরব না আমি। সৌভিক মেঘাকে সোফায় শোয়ালো। রোজকে কেউ থামালো না আর। শুভ্র থামাতে গেলে বারণ করলেন তৌফিক সাহেব। তৌসিফ কবির, এই মুহূর্তে বাপ ছেলে দুজনেই চোটে আছে। রোজ আপাতত বাড়ির বাইরে থাকুক দুদিন, মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে আপনা আপনি। এমনিতেই মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করলে নিজ থেকে বাড়িতে ফেরে না রৌদ্র। শফিকের অ্যাপার্টমেন্টে থাকে দিনের পর দিন। ছেলে যাওয়া মাত্রই রুবিনা কবির মুখ চেপে কেঁদে উঠলেন। এই ছেলের কপালে কি আছে কেন বুঝতে চায় না ও। এখন না জানি নতুন কোনো বিপত্তি বাঁধালো। চেনা নেই জানা নেই এই মেয়েটা কে, বিয়ের নামে কোন মোড়ে এনে দাঁড় করালো এই ছেলে। সোফার ওপর মেঘার নিস্পন্দন দেহখানা পড়ে আছে। কপালের কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে ইতোমধ্যে। আদ্র আর শুভ্র একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো মলিন মুখে। শাহিনা কবির চুপ ছিলেন এতক্ষণ। এসব দেখে দেখে অভ্যস্ত এবারের সবাই। তবে আজ ঝামেলা বেড়েছে। তিনি বিচলিত কণ্ঠে ছুটে গেলেন মেঘার দিকে। মেয়েটার ওপর কেউই ধ্যান দিচ্ছে না। মেয়েটার মুখশ্রী দেখে ভরকান শাহিনা কবির। গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কপাল কেটে রক্ত জমাট বেঁধেছে। কে এই মেয়ে, কি তার পরিচয়? চলবে, সূচনা পর্ব। আসবো ফিরে আবারও। সুরভি আক্তার। কেমন হয়েছে গল্পটি জানাতে অবশ্যই ভুলবেন না, কিন্তু আমি অপেক্ষায় থাকব। আপনাদের ভালো না লাগলে পরবর্তী পর্ব দিব না। ধন্যবাদ।